সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। পেট্রোল পাম্পে লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণের তেল, ভোগান্তি চরমে। এবারের ঈদযাত্রায় ৩৭৭ দুর্ঘটনায় প্রাণ গেছে ৩৯৪ জনের, বলছে যাত্রী কল্যাণ সমিতি। ভোলায় নলকূপ খননে মিলছে প্রাকৃতিক গ্যাস, অল্প খরচে রান্নার সুযোগ পাচ্ছেন স্থানীয়রা। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের ভিড় লেগেই থাকছে। সময় যত গড়ায় ততই লম্বা হয় লাইন। তারপরও অনেক চালক তেল পাচ্ছেন না। গ্রাহকের ভিড়ের কারণে বন্ধ রাখা হচ্ছে কোনো কোনো পাম্প। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের যৌথ হামলা শুরুর পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ে। ফলে অস্থির হয়ে ওঠে জ্বালানি তেলের বৈশ্বিক বাজার। এর প্রভাবমুক্ত থাকতে পারেনি বাংলাদেশ। সরকারের পক্ষ থেকে তেলের ঘাটতি নেই বললেও বাস্তব চিত্র ভিন্ন। পাম্পে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা, তারপরও অনেকে তেল পাচ্ছেন না। সোমবারও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ভোর থেকে তেলের জন্য অপেক্ষা করেন বহু মানুষ। 4 ঘন্টা 5 মিনিট হলো এখানে দাঁড়ানো, এখনো তেল পাই নাই, পাবো আর কি। জাহাঙ্গীর থেকে ভোর 6টায় আনবাজে 10টা 20, তো এই যে তেল যদি না পাইতে আমরা তো একটা ভোগান্তি হয়ে যেতেছে। শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ পেয়েছি। এটা তো শুধু বাংলাদেশের জন্য, এটা ম্যাক্সিমাম বিশ্বে যুদ্ধের জন্য তেলের একটু সংকট, এটা কষ্ট আমাদেরকে মেনে নিতেই হবে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন রাইড শেয়ার চালকরা। তাদেরই একজন বাড্ডার বাবুল মণ্ডল। ওই এলাকায় তেল না পেয়ে এসেছেন বিজয় সরণিতে। এটার উপরে আমাদের কর্মসংস্থান, এটা দিয়ে আমরা সব কিছু দিয়ে চলি। মানে এইখানে আমাদের যদি এখন তেল না পাই, আমরা ঠিক মতন চলাটা খুব কষ্ট হয়ে যেতেছে। আমরা যেহেতু রাইড শেয়ার করি, বুঝছেন, আমাদের যদি ঠিক মতন তেল না পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমাদের ফ্যামিলি চালাইতে খুব সমস্যা হয়ে যায়। তেল নিতে নিতে তো অর্ধেক দিন শেষই, তারপরে আবার জ্যাম জট আছে, আমরা খুব ইয়েতেই আছি, একটু অসুবিধার ভিতরে আছি আর কি। তেল দিতে না পেরে অনেক পাম্প বন্ধ রাখছেন মালিকরা। বলছেন পর্যাপ্ত সরবরাহ নেই। এই অবস্থায় ঘটছে অপ্রীতিকর ঘটনা। সিরিয়ালে আছি, মানে ওরা বলছে তেল আসলে পরে তেল দিবে, এই জন্য আশায় আছি। অনেক কোন সময় আসে এটাও বলা যায় না। চাহিদা যে পরিমাণ, ওই পরিমাণ তেলটা এখন পাচ্ছি না। যেমন গতকালকে 22,500 পাইছি, তার আগে 22,500 লিটার পাইছি। তো এটা তেল আসার পরে যতক্ষণ পর্যন্ত তেল থাকে ততক্ষণ পর্যন্ত আমরা তেল সরবরাহ করি। পরিস্থিতির সুযোগে জ্বালানি তেলের অবৈধ মজুতের ঘটনা ঘটছে। সরকার অবশ্য এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেলের সংকট অব্যাহত রয়েছে। খাগড়াছড়ির জেলা ও উপজেলা শহরের বিভিন্ন এলাকায় ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও পর্যটকরা। জেলা শহরের পেট্রোল পাম্পে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণের তেল। একইভাবে বরগুনায় অকটেন পেট্রোল ও ডিজেলের সংকট রয়েছে। পটুয়াখালীতেও ডিপো থেকে মিলছে না চাহিদা অনুযায়ী জ্বালানি তেল। এতে অনেক স্থানে পাম্প বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন মালিকরা, আর যেগুলো খোলা রয়েছে সেখানে রয়েছে দীর্ঘ লাইন। বাসায় থেকে আসতে তেল নিয়ে, কিন্তু এখানে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি, মানিকছড়ি, এমন জায়গা নাই যে আমরা খুঁজি নেই, কোনো জায়গায় তেল পাচ্ছি না। সাজাগা যাচ্ছে পাচ্ছি না, আপনার সাজাগ, তারপর দিঘি নালা, কোনো দিকে আমাদের যাওয়া হচ্ছে না। আমরা বাসা থেকে আসছি, আবার বাসা ব্যাক করতে হচ্ছে। তেল এক জায়গায় পাওয়া গেছে, এখানে প্রায় 200 জনের উপরে সিরিয়াল ধরে তেল নিতে হচ্ছে। আর তেল মাত্র পাওয়া যাচ্ছে 1 লিটার। আর 1 লিটার তেল আমরা কোথায় যাবো? খাগড়াছড়িতে করতে পারবো না। অক্টেনও পাওয়া যায় না, ডিজেলও পাওয়া যায় না। এই জন্য কিছু অক্টেন আর ডিজেল নিয়ে আসলে এখানে তেল পাই নাই, এখন হচ্ছে ভয় লাগতেছে মাঝপথে যদি গাড়ি বন্ধ হয়ে যায়। সরকার নাকি বলেছে যে তেলের কোনো সমস্যা নাই, তো সেই আশা অনুসারে আমরা আসছিলাম এখানে পাম্পে যে তেল পাবো, তেল নিয়ে আমরা বিয়ের অনুষ্ঠানে যাব। কিন্তু এই যে একটা বিপদ এখন আমরা সম্মুখীন হইলাম, এখন আমরা কি করব? তেল কোথায় পাবো? যাচ্ছি পরের প্রসঙ্গে। জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম অকেজো হওয়ার পেছনে নাশকতা থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ের ক্যাবিনেট কক্ষে সংসদ কমিটির দ্বিতীয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। চিফ হুইপ বলেন, 5 আগস্টের ঘটনা প্রবাহে সংসদের সাউন্ড সিস্টেমে স্যাবোটেজ বা নাশকতা হয়ে থাকতে পারে। প্রথম অধিবেশনেই প্রধানমন্ত্রীকে হ্যান্ডমাইকে কথা বলতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যা নজিরবিহীন ও রহস্যজনক। এই ঘটনা অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি 2 এপ্রিল প্রতিবেদন জমা দেবে। নতুন ব্যবস্থা স্থাপনের আগ পর্যন্ত বিদ্যমান সিস্টেম দিয়েই কাজ চালাতে হবে বলেও জানান তিনি।
বৈঠকে সংসদ সদস্যদের আবাসন ও পানি সমস্যা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। এই সময় তিনি আরও জানান 10 এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের বাসা বরাদ্দের চেষ্টা চলছে। প্রথমত হলো নাশকতাটা হয়েছে 5ই আগস্ট অথবা এরকম সময়ের ঘিরে। এরপরে পরবর্তীতে নাশকতা হয়েছে এখানে কিছু লোক হয়তো থাকতে পারে, যারা থাকতে পারে অথবা নাও থাকতে পারে, যারা থাকতে পারে তারা কিছু কার্যক্রম করেছে বলে আমরা ধারণা করি। কারণ সাউন্ড সিস্টেমটা একেবারেই ডাউন হয়ে যাবে ফার্স্ট সেশনের দিনে, এবং মাননীয় স্পিকারের একটা হ্যান্ডমাইক নিয়ে কথা বলতে হবে, এরকম পরিস্থিতি সংসদে হওয়ার কথা না। কাজে এই কারণেই আমরা ধারণা করি যে সামবডি ওয়াজ দেয়ার হু ডিড দি স্যাবোটেজ অ্যাক্টিভিটিস। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের পর এবার ক্রীড়া কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ 129 খেলোয়াড়ের হাতে কার্ড, মেডেল ও সম্মাননা তুলে দিয়েছেন তিনি। শিগগিরই আরও 500 জনকে এই কার্ড দেওয়া হবে। পেশাদার খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের ক্রীড়াবিদদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। এরই অংশ হিসাবে সোমবার চালু করা হলো ক্রীড়া কার্ড। 2025 সালে আন্তর্জাতিক পর্যায়ে পদকজয়ী 129 জনের হাতে কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বর্ণ পদক জয়ীকে 3 লাখ টাকা, রৌপ্য পদক জয়ী 2 লাখ ও ব্রোঞ্জ জয়ীকে দেওয়া হয় 1 লাখ টাকা। এরপরে আসবে নীলুফা ইয়াসমিন নীলা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে শাপলা হলে এই কার্ড উদ্বোধনের পর সোনালী ব্যাংকের অনলাইন সিস্টেমের মাধ্যমে প্রত্যেক খেলোয়াড়ের মোবাইল ফোনে 1 লাখ টাকা পৌঁছে যায়। প্রতি মাসে তারা এই টাকা পাবেন, তবে 4 মাস পর পর তালিকা হালনাগাদ করা হবে। প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান শিগগিরই আরো কয়েকশো খেলোয়াড়ের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে। ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আমরা এর মধ্যেই বর্তমান সরকারের মধ্যেই অনেকগুলো পরিকল্পনা বা কর্মসূচি হাতে নিয়েছে। খেলোয়াড়দের পেশাদারত্ব ধরে রাখতে তাদেরকে রাজনীতির বাইরে থাকার কথা বলেন প্রধানমন্ত্রী। আপনাদের প্রতি খেলোয়াড় বন্ধুরা, আপনাদের সকলের প্রতি আমার একান্ত আহ্বান, একান্ত অনুরোধ, পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবেন, গৌরব বয়ে নিয়ে আসবেন আপনারা। তিনি জানান ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে আগামী মাসে সিলেট থেকে নতুন করে স্পোর্টস চালু হচ্ছে। 30 এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্টস, এবং একই সাথে ইনশাল্লাহ এটা সারা দেশে শুরু হবে। 7টা খেলা আমরা ডিসাইড করেছি। এই 7টা খেলায় কারা পারদর্শী, ধীরে ধীরে সেই প্রতিভাবানদেরকে আমরা বের করে নিয়ে আসব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি স্বনির্ভর হওয়ায় ক্রিকেটাররা ক্রীড়া কার্ডের বাইরে থাকবেন। এরপরে ঘরের ভেতরে না, ইনশাল্লাহ খেলার মাঠে দেখা হবে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। স্পিকার হাফিজউদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন হয়েছে। এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মরহুমার কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। সোমবার দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর পাশাপাশি এতে অংশ নেন স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও সর্বস্তরের মানুষ। অধ্যাপক দিলারা হাফিজের বয়স হয়েছিল 78 বছর। শনিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গণভোট বাতিল হলে আইনগত হুমকির মুখে পড়বে নির্বাচিত সংসদ। স্বয়ংক্রিয়ভাবে গণভোট বাতিলের কোনো সুযোগ নেই বলে দাবি করেছেন আইনজীবী শিশির মনির। সোমবার সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের এই সদস্য। এই সময় তিনি গুম কমিশন, দুদক সংস্কার কমিশন, সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ সহ 20টির মতো অধ্যাদেশ বাতিলের প্রতিবাদ জানিয়েছেন। তিনি আরও বলেন, গণভোট বাতিল হলে সাধারণ নির্বাচনের ফলাফলও বাতিল হয়ে যাবে। অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনে 30টি বিষয়ে সব রাজনৈতিক দল ঐক্যমত্য হয়েছিল। সেসব বিষয়েও বিএনপি টালবাহানা করছে। গণভোট অধ্যাদেশকে ইনফ্র্যাকচুয়াস হিসেবে ল্যাপস করার প্রস্তাব করা হয়েছে, অর্থাৎ গণভোট অধ্যাদেশের আর কোনো কার্যকারিতা নাই, সেই জন্য এটি অটোমেটিক বাতিল হয়ে যাবে মর্মে গতকালকে মতামত প্রকাশ করা হয়েছে। আমরা মনে করি এই ধারণাটি সঠিক না। এখন যদি গণভোট অধ্যাদেশকে আপনি সেপারেট করে কিল করে দেন, নাই করে দেন, তাহলে ইট উইল এফেক্ট ডাইরেক্টলি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ধারা 6, তার প্রিএম্বল এবং গণভোট অধ্যাদেশের শিডিউল। এবারের ঈদযাত্রায় দেশের সড়ক, রেল ও নৌপথে 394 জন নিহত এবং
1288 জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। গত বছরের তুলনায় এবার প্রাণহানি 8.26% এবং দুর্ঘটনা 8.95% বেড়েছে। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই যাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন প্রকাশ করে যাত্রী কল্যাণ সমিতি। এই যাত্রা শুরুর দিন 14 মার্চ থেকে 28 মার্চ পর্যন্ত এই পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বরাবরের মতো এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। এবারের ঈদে 125টি মোটরসাইকেল দুর্ঘটনায় 135 জন নিহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার 36%। দুর্ঘটনা রোধে যাত্রী কল্যাণ সমিতি বেশ কিছু সুপারিশ করেছে। পবিত্র ঈদুল ফিতরে দেশের সড়ক মহাসড়কে 346টি সড়ক দুর্ঘটনায় 351 জন নিহত হয়েছে, 1046 জন আহত হয়েছে। বিগত বছরের সাথে তুলনা করলে এবারের ঈদে সড়ক দুর্ঘটনা 8.95%, প্রাণহানি 8.26%, আহত 21.05% বেড়েছে। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। বাংলাদেশ শিল্পকলা একাডেমি অধ্যাদেশ 2026-এ স্বতন্ত্র আবৃত্তি বিভাগ অন্তর্ভুক্তির দাবিতে সংস্কৃতিমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে চট্টগ্রামের আবৃত্তি প্রেমীরা। সকালে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার হাতে এই স্মারকলিপি তুলে দেন তারা। এ সময় জেলা প্রশাসক জানান, আবৃত্তি শিল্পের মাধ্যমে মানুষের মাঝে যে উদ্দীপনা তৈরি করা যায় তা অনন্য। অন্তর্বর্তী সরকারের শেষ সময় 3 ফেব্রুয়ারি তড়িঘড়ি করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি অধ্যাদেশ 2026 জারি করে, যাতে আবৃত্তি বিভাগ রাখা হয়নি। তাই আবৃত্তি বিভাগ যুক্ত করার দাবি জানিয়ে আসছে সারা দেশের আবৃত্তি প্রেমীরা। কানাডার টরন্টোতে বসবাসরত চট্টগ্রাম প্রবাসীদের উদ্যোগে ঈদ পুনর্মিলন এবং স্বাধীনতা দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় ম্যানচেস্টারের রসফোর্ড পার্ক প্রবাসী চট্টগ্রামবাসীর এক মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে শিশু কিশোরদের জন্য ছিল চিত্রাঙ্কন, গণিত প্রতিযোগিতা এবং বাংলাদেশ বিষয়ক রচনা প্রতিযোগিতা। এছাড়া নারীদের জন্য ছিল আকর্ষণীয় পিলো পাসিং গেম। ভোলার বোরহানুদ্দিনের বেশ কয়েকটি গ্রামে নলকূপ খননের সময় মিলছে প্রাকৃতিক গ্যাস, যা দিয়ে অনেক পরিবারে মিটছে দৈনন্দিন জ্বালানির চাহিদা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। 1995 সালে আবিষ্কৃত হয় ভোলার শাহবাজপুর গ্যাস ফিল্ড। এরপর থেকে এই গ্যাস ফিল্ডের আশেপাশে টবগি, কাচিয়া, বোরহানগঞ্জ, মনিরাম ও হাকিমউদ্দিন এলাকায় নলকূপ স্থাপনের সময় পানির সঙ্গে গ্যাস উঠতে থাকে। 900 থেকে 1000 ফুট গভীরে পৌঁছলেই মিলছে গ্যাসের স্তর। কম্প্রেসারের সহায়তায় তোলা হচ্ছে গ্যাস ও পানি, পরে বিশেষ পদ্ধতিতে পাইপলাইনের মাধ্যমে তা দেওয়া হচ্ছে চুলায়। গ্রামের ভেতর ছড়িয়ে আছে সবুজ রঙের অসংখ্য পাইপলাইন। একটি টিউবওয়েল থেকে একাধিক বাড়িতে দেওয়া হচ্ছে গ্যাসের সংযোগ। এতে অল্প খরচে রান্নার সুযোগ পেয়ে স্বস্তিতে স্থানীয়রা। আমি লং টাইম চালানোর কারণে আমার 2500 বা 2800 টাকা মাসে আপনার ডেইলি 50 টাকা করে দিই এক চুলাতে। শুধু গৃহস্থালী কাজই নয়, চায়ের দোকান সহ ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানেও ব্যবহার হচ্ছে এই গ্যাস। গড়ে উঠেছে বেশ কয়েকটি কাচের চুড়ি তৈরির কারখানা। গ্যাস যদি দেশের পাওয়া যায় তাহলে তো দেশের লোকের জন্য উপকার হইব। গ্যাসের লাইন নেওয়া হোক, সবাই সবার মতো যে যার যার মতো স্বাধীনভাবে রান্না করতে। সম্প্রতি ভোলা সদর উপজেলা ধনিয়া ইউনিয়নের তুলাতুলি এলাকায় মাত্র 80 ফুট গভীরে নলকূপ স্থাপন করতেই গ্যাসের সন্ধান পাওয়া গেছে। কোন সাপ্লে গ্যাস উড়ে গ্যাস লাইট আনিয়া তেরুন দর্শনতা আলাদা হে আকার আগুন বউ বউ করে হেয়ার মাথার উপরে উঠছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার উদ্যোগ নেওয়া হবে। বাফেক্সকে অবহিত করব এবং এখানে কতটুকু গ্যাস আছে সেটা পরিমাপ করে যদি দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে দেশের শিল্প এবং অন্যান্য খাতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। নলকূপের পানির সঙ্গে প্রাপ্ত গ্যাস পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে কাজে লাগানোর দাবি স্থানীয়দের। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত, বার্তা কক্ষ। দেশে হঠাৎ বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। রাজশাহী বিভাগে 77 জনের হাম পজিটিভ পাওয়া গেছে। রাজশাহী বিভাগে হামের সংক্রমণ বেড়ে 31.30% দাঁড়িয়েছে। এক সপ্তাহের ব্যবধানে সংক্রমণের হার বেড়েছে 2.30%। চাঁপাইনবাবগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি আছে 70 শিশু।
গত 3 মাসে হামে আক্রান্ত হয়ে জেলায় 4 শিশুর মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত 2 সপ্তাহে বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে হাম আক্রান্ত অন্তত 17 জন শিশু ভর্তি রয়েছে। যে 9 মাস এবং 15 মাসে কিন্তু এই ভ্যাকসিনেশনটি দেওয়া হচ্ছে, কিন্তু এখন বর্তমানে যেটি দেখা গিয়েছে যে 4 মাসের বাচ্চাও কিন্তু এই মিজেলসে আক্রান্ত হচ্ছে, এবং যেই কারণে এটিকে গবেষণা করার প্রয়োজন আছে এবং অতীব দ্রুত এটি গবেষণা করে কেন এটি 9 মাসের আগেই প্রাদুর্ভাব হচ্ছে সেই ব্যাপারে আমাদের যারা গবেষক আছেন তারা সেই ব্যাপারে সুনির্দিষ্ট নজর দিবেন। তাহলেই সম্ভব এদেশের যে মিজেলসের যে প্রাদুর্ভাবটি দেখা দিচ্ছে তাহলে সেটিকে প্রাথমিক পর্যায়ে সেটিকে নির্মূল করা সম্ভব হবে। সুন্দরবনে বনদস্যু ছোট সুমন বাহিনীর আস্তানায় অভিযান চালিয়ে বিভিন্ন মালামাল জব্দ ও আস্তানা ধ্বংস করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বনদস্যু ছোট সুমন বাহিনীর সদস্যরা মোংলার সীমান্ত খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালিয়ে গেল। দস্যু বাহিনীর আস্তানা ধ্বংসের পাশাপাশি একটি ওয়াকিটকি এবং রান্নার কাজে ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে ফের নিজের ইচ্ছার কথা জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি দেশটির কার্ক দ্বীপের রপ্তানি কেন্দ্রেরও নিয়ন্ত্রণ চান তিনি। ফিনান্সিয়াল টাইমস পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের হামলার পর কার্ক দ্বীপে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর নেই বলেও দাবি করেন তিনি। এতে খুব সহজেই দ্বীপটির দখল নেওয়া সম্ভব বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এদিকে সোমবার সকালে তেহরান জুড়ে সরকারি অবকাঠামোতে হামলা চালায় ইসরায়েল। হামলা হয়েছে ইস্পাহান শহরের একটি বিশ্ববিদ্যালয়ে। ইসরায়েলি হামলায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGCর নৌবাহিনীর প্রধান আলী রেজা তানসির নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ইরান। কুয়েতের একটি বিদ্যুৎ কেন্দ্র এবং পানি লবণ মুক্ত করার কেন্দ্রে হামলা চালিয়েছে তেহরান। এই ঘটনায় একজন নিহত হয়েছেন। সোমবার ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের ভিক্টোরি বেস ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে প্রথম দিনের মতো বৈঠক হয়েছে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিশরের মধ্যে। রোববার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসেন এই 4 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পায় হরমুজ প্রণালী পুনরায় সক্রিয় করার ব্যাপারটি। বৈঠক শেষে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার জানান, চলমান যুদ্ধ দ্রুত ও স্থায়ীভাবে শেষ করার সম্ভাব্য উপায়গুলো আলোচনা করেছেন তারা। আজ সোমবার দ্বিতীয় ও শেষ দিনের মতো আলোচনায় বসার কথা রয়েছে দেশগুলোর প্রতিনিধিদের। ইরান যুদ্ধ ও বিতর্কিত সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নেমেছে। ইরানে হামলার পর জ্বালানি তেল ও নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। অনেকে রাস্তায় বিক্ষোভ করছে, অনেক রিপাবলিকানও ট্রাম্পের উপর ক্ষুব্ধ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কয়েক যুগ ধরেই বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। দেশ বিদেশে প্রেসিডেন্টের এই ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে অনেকবার। তখন নিজ দেশের মানুষ প্রতিবাদ জানিয়েছে। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রেও এমনটি হচ্ছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে আমদানি করা পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ, অভিবাসীদের ধরপাকড়, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নেয়া এবং সবশেষে নির্বাহী ক্ষমতায় ইরানে হামলা চালিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা এবং মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের প্রায় সব দেশেই জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। একই সঙ্গে বেড়েছে জীবনযাত্রার ব্যয়, ফলে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রের নাগরিকরা। এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নেমেছে। রয়টার্সের এক জরিপে দেখা গেছে তার জনপ্রিয়তা সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে অর্থনৈতিক ব্যবস্থাপনা ও বৈদেশিক নীতির ক্ষেত্রে ট্রাম্পের নেয়া সিদ্ধান্তগুলো জনগণের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি করেছে। জরিপে উঠে এসেছে, গত বছরের 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার সময় ডোনাল্ড ট্রাম্পের প্রতি শতকরা 47% মানুষের সমর্থন ছিল। বর্তমানে তা 36% দাঁড়িয়েছে। অন্যদিকে ইরান যুদ্ধের বিরোধিতা করছে যুক্তরাষ্ট্রের শতকরা 61% মানুষ। রিপাবলিকানদের মধ্যেও কমছে ট্রাম্পের জনপ্রিয়তা। প্রতি 5 জনের 1 জন হোয়াইট হাউসের ভূমিকায় অখুশি। বর্তমানে যুক্তরাষ্ট্রের শতকরা 63% নাগরিক দেশের অর্থনীতিকে দুর্বল বলে মনে করছেন। এই অবস্থায় যুক্তরাষ্ট্র জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ।
লাখ লাখ মানুষ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। তাদের দাবি, প্রেসিডেন্টের একচ্ছত্র ক্ষমতার চর্চা বন্ধ করার পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করা। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। পেট্রোল পাম্পে লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণের তেল, ভোগান্তি চরমে। এবারের ঈদযাত্রায় ৩৭৭ দুর্ঘটনায় প্রাণ গেছে ৩৯৪ জনের, বলছে যাত্রী কল্যাণ সমিতি। ভোলায় নলকূপ খননে মিলছে প্রাকৃতিক গ্যাস, অল্প খরচে রান্নার সুযোগ পাচ্ছেন স্থানীয়রা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা ৬টা ৪০। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।